ফটোইলেকট্রিক এফেক্ট দেখ তোরা কেমিস্ট্রি থেকে ক্লাস 11 এ পড়েছিস মেইনলি। তো ফটোইলেকট্রিক এফেক্ট আমরা কি দেখতে পাই যে একটা মেটাল সারফেস রয়েছে, সে দিস ওয়ান ইজ দ্য মেটাল and this is actually light incidenting on you. What we are seeing in return that electrons are getting ejected out of the metal surface. Now when it comes to metal, we have studied this in electrostatics that metals are actually an abundant pool of electrons, free electrons. So they have got free electrons already in them, but remember one thing that I have said, that maybe those electrons are not attached to any specified atom. They are out of it, but they are still contained within the specimen. So they are actually roaming haphazardly, erratically within the specimen of the metal. Now, in order to get out of that metal, they require more energy for that purpose. আমরা কম পোটেনশিয়াল করেছিলাম মনে আছে? কম পোটেনশিয়াল স্ট্রাকচারটা কিরকম এসেছিল মনে করে দেখ। এরকম একটা পোটেনশিয়াল স্ট্রাকচার আমি তোকে বুঝিয়েছিলাম। ইলেকট্রোস্ট্যাটিক্স এ বুঝিয়েছিলাম, ঠিক। এই কম পোটেনশিয়াল আমাদের প্রচুর কাজে লাগবে। যেখানে কি দিয়েছিলাম, এখানে নিউক্লিয়াস গুলো রয়েছে, আর এখানে আমি কি করেছিলাম যে বিভিন্ন এনার্জি স্টেটস গুলোকে দেখিয়েছিলাম। ধর আমি সোডিয়ামের ক্ষেত্রে কথা বলছি, তাহলে এটা কি হলো 1s2 হয়ে গেল, এটা 2s2 হয়ে গেল, এটা 2p6 হয়ে গেল। এরপরে ধর কত আসবে, 2p6 এর পর 3s2। এবার এই 3s2 যে ব্যাপারটা, এটা কিন্তু এর ক্ষেত্রে এই, তাই না? তাহলে ব্যাপারটা দেখ, এই যে ইলেকট্রনস গুলো যারা রয়েছে অলরেডি, আমি রেড ডটস দিয়ে দেখাচ্ছি। আর এখানে দুটো রয়েছে, এখানেও দুটো থাকবে, এখানে থাকবে কটা, 6টা। আর এইটা হচ্ছে এটা, ঠিক লাইকওয়াইজ এখানেও দেখিয়ে দেয়। এখান থেকে প্রাইমারি কি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে বাউন্ডারি, স্পেসিমেন বাউন্ডারি। তাই এখানে পটেনশিয়াল ওয়ালটা কি আমার রিলেটিভলি বড়, দেখ হাইটটা বড় স্পেসিমেন বাউন্ডারি। পটেনশিয়াল ওয়ালটা কতটা বড় দেখতে পাচ্ছিস? ইন বিটুইন কেন লো যাচ্ছে, তার কারণ এটার পটেনশিয়াল এরকম হতো, আমি সিমেট্রি আনার চেষ্টা করছি, আর এটার পটেনশিয়াল কিরকম হতো, এরকম। তাহলে দুটো কি করছে, ওভারল্যাপ করছে, দুটো দুজনকে কি করছে, নালিফাই করছে, কারণ দুটোই পজিটিভ পটেনশিয়াল ফিল্ড। নালিফাই করে কি করছে, দুজনেই দুজনকে নিয়ে আসছে কোন জায়গায়, এই হাইটে নিয়ে আসছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, একটা ব্যালেন্সড ওয়েতে আমি দেখতে পাচ্ছি। তাতে কি হচ্ছে যে এই যে ইলেকট্রন গুলো, দে ক্যান স্টে অ্যাট এনি পয়েন্ট of this continuous energy level. This energy level is continuous, not associated to any of the specific atoms. Where these electron levels are particular and localized to any of the atoms, right? So these electrons are referred as free electrons. They can roam freely within the specimen. But if I want to get them out of the specimen, that means I'm talking about an energy well like this. So they don't have that amount of energy to get out of the specimen, right? So if I am providing energy from outside in the form of radiation, say light, then this electron is gathering sufficient energy and coming out of the specimen now. And they are actually producing a stream of electrons. So wherever charged particles are flowing in a particular direction, what we are getting is we are getting current. So that's why the name is such, like photoelectric effect, where light is incidented on a metallic surface and we are getting stream of electrons getting ejected out from the metal surface. So this stream of electrons are constituting a current. So from here we are getting photo, and from here we are getting current. So that's what photocurrent or photoelectric effect is the name of the
phenomenon that we are studying right now. Okay, এবার ইলেকট্রনিক বেরোচ্ছে তুমি জানলে কি করে স্যার? জানার তো কথা না। এবার এর জন্য নাকি একটা লেনার্ডস এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ আমরা এখানে দেখিয়েছি। এবার এই যে এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখতে পাচ্ছি সেখানে এখানে কি হচ্ছে, ক্যাথোড গান ইউজ করছি। ক্যাথোড গান কি এমিট করে? বা ভাব যে কোনো মেটাল ইউজ করে, চলো ক্যাথোড গান বলছি না, কারণ ক্যাথোড গান বললে তো আমি স্পেসিফাই করেই দিচ্ছি যে ইলেকট্রন বেরোচ্ছে, আমি ধরেই নিচ্ছি যে আমি জানি না কি বেরোচ্ছে। তো লেট আস সে আমি এখান থেকে জাস্ট লাইট ফেলছি এর উপর, লাইট এসে পড়লো, তো লাইট এসে পড়ছে কার উপর? একটা মেটাল সারফেসের উপর। এটা ধরে কি হচ্ছে? মেটাল সারফেস, তাই তো? মেটাল সারফেস, মেটাল সারফেসের উপর যেই লাইট এসে পড়ছে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কি চার্জ পার্টিকেলস বেরোচ্ছে। এই চার্জ পার্টিকেলস গুলো কি এদের কলিমেট করছি কি করে? কলিমেশন মানে বুঝিস তো, মানে এত বেরোচ্ছে যখন তখন কি হচ্ছে, এরকম শাওয়ারের মতন বেরোচ্ছে, তাই? এবার এদের নিজের পার্টিকুলার ডিরেকশন আমাকে চ্যানেলাইজ করতে হয়, তাকে বলা হয় কলিমেশন। ঠিক আছে, তাহলে আমি কি করছি? প্রথমে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, তাহলে দেখ এটার মধ্যে দিয়ে এটা বেরোচ্ছে, দেন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি। এবার তুই দেখ এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ভেবে দেখ ম্যাগনেটিক ফিল্ডটা কি রকম, কামিং আউট অফ দ্য প্লেন অফ দ্য বোর্ড and the charge particles are moving like this with a velocity v. That means the magnetic field and the charge particles are now at right angles to each other. I have accelerated them by applying a potential say v over there. That means what? The amount of work done is q times v, resulting into half mv square. That is the kinetic energy of the emerging charge particles. চার্জ পার্টিকেল বেরোচ্ছে আমি এটুকু জানি, কোন চার্জ পার্টিকেল, হোয়াট ইজ দ্য নেচার, হতেই পারে নতুন পার্টিকেল আবিষ্কার করছি আমরা, এভাবেই তো হয়েছে, বুঝতে পারছিস? তাহলে দেখ qv ইকুয়ালস টু হাফ mv স্কয়ার আমরা এখানে পেলাম। আর কি পাবো? এখানে যদি এরা দেয়, যদি একখানা চার্জ পার্টিকেলকে যদি আমি দেখি যে একখানা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেলি, তাহলে কি হবে? যদি ক্রস ম্যাগনেটিক ফিল্ড হয়, মানে চার্জ পার্টিকেলের ভেলোসিটি এই আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পারপেন্ডিকুলার টু ইট, তাহলে আমি কি করব? লরেন্স ফোর্স ক্যালকুলেট করব, q টাইমস অফ v ক্রস v, তাহলে vb sin pi বাই 2 আসবে, তাহলে qvb চলে এলো, and that will eventually provide centripetal force, তাহলে সার্কুলার মোশন শো করবে। আর এখানেও তাই করছি, instead of hitting this point it is hitting a plate d over there, see, following an arc, right? তাহলে qvb equals to mv square by r. From there what we can do, mv square টা এখান থেকে ক্যালকুলেট করতে পারবি, দেখ এখান থেকে সাবস্টিটিউট করছি, ভালোভাবে বোঝ। mv square যদি আমি সাবস্টিটিউট করি তাহলে qv চলে আসবে, তাহলে এখান থেকে qv রাখতে পারি, আর না হলে আগে পুরো r এর এক্সপ্রেশনটা বার করে নিই। তাহলে দেখ এখান থেকে কি পাচ্ছি, q by m ইকুয়ালস টু কত আসবে? দেখ একটা v সারভাইভ করছে আর তলায় কত আসছে? br। এই q by m টার্মটাকে কি বলে রে, জানিস কেউ? জানার কথা কিন্তু আমাদের কি বলে এটাকে? স্পেসিফিক চার্জ। শুধু চার্জ যেটা তো লাভ হয় না, কারণ ভাব চার্জের তো পোলারিটি ডিফাইন করতে পারছিস না, তাহলে তোকে ক্যাথোড অ্যানোড ইউজ করতে হবে। আর চার্জ ওয়াইজ ভেবে দেখলে দেখ যে ইলেকট্রন আর প্রোটন দুজনকারই চার্জ তো সেম, বুঝতে পারছিস? কিন্তু ব্যাপারটা ভেবে দেখ, প্রোটন ইজ রিলেটিভলি ওয়ে হেভিয়ার কম্পেয়ার্ড টু ইলেকট্রন। তাহলে q by m যদি দেখি স্পেসিফিক চার্জ অফ ইলেকট্রন ইজ রিলেটিভলি ওয়ে টু হায়ার কম্পেয়ার্ড টু স্পেসিফিক চার্জ অফ প্রোটন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে q by m ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? v by vr পেলাম। এবার এখান থেকে স্কয়ার করে দেই এটাকে, টার্মটাকে, কারণ আমার কি দরকার বলতো? এই v স্কয়ারটাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে therefore এটাকে স্কয়ার করলাম, এটাকে স্কয়ার করলে কি আসছে? v স্কয়ার r স্কয়ার, তাই তো? v স্কয়ার r স্কয়ার পেলি। তাহলে এবার কি দেখ, এই v স্কয়ারের জায়গায় আমরা কাকে সাবস্টিটিউট করতে পারবো? ওই দেখ ওখান থেকে কিউটাকে যদি ড্রপ করে দিই আমি এখান থেকে, তাহলে কত আসছে? এই v স্কয়ারটাকে যদি এখান থেকে সাবস্টিটিউট করি কি আসছে? কারণ গুলো একবার খেয়াল করে দেখ, 2qv by m, তাহলে 2qv by m divided by v square r square।
পেলাম এতটা অবধি? ক্লিয়ার টু এভরিওয়ান? এবার কি করছি দেখ, দুটো সাইডেই কি পাচ্ছি আমি, কিউ থাকছে। তাহলে দুটো সাইডে যদি কিউ থাকে তাহলে এটাকে আমি সিম্পলিফাই করব, তাহলে 2 QV বাই m b স্কয়ার r স্কয়ার পেলাম। তাহলে দেখ এবার এইদিকে দেখ একটা কিউ, এদিকে একটা কিউ আছে, তাহলে এই একটা কিউ কাটলে একটা কিউ পড়ে রইল, এখানেও একটা m আছে, এখানেও একটা m আছে, একটা কাটলে আরেকটা পড়ে থাকলো। তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি পাচ্ছি আমি, 2v বাই কি পড়ে থাকবে, b স্কয়ার পড়ে থাকবে আর r স্কয়ার পড়ে থাকবে। এবার দেখ এই সবকটাটা ম্যাক্রোস্কোপিক টার্ম, এই সবকটাটার ম্যাক্রোস্কোপিক টার্ম। তুই খেয়াল করে দেখ এখানে যে তুই কোন ভোল্টেজ অ্যাপ্লাই করেছিস, এখানে v ভোল্ট অ্যাপ্লাই করেছিস, তার মানে you know the value of v, you have applied the magnetic field, you know the value of v, you can calculate the radius of this arc, from there you can calculate the value of q by m. Once you get the value of q by m, that thing is clearly equal to the specific charge of electron. That means what? Now we are pretty much sure that the charged particles are negative in nature. That's why they are getting attracted by a positive potential. Now the charged particles are showing the same specific charge as of the electrons. That means what? We are clearly sure about it, that electrons are getting ejected out of the metallic surface because of incidenting light. We don't know why. We will figure it out. But at first we have figured out that electrons are coming out. Now why the electrons are coming out only? That I have explained earlier. তাহলে বুঝতে পারছি যে এই ইলেকট্রন গুলো এটা লোকালাইজড ইলেকট্রন, এরা বের হচ্ছে না। যে ফ্রি ইলেকট্রন গুলো আগেই বেরিয়েছিল তারা র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে। এবার এই ইলেকট্রন গুলোর মধ্যে সাফিশিয়েন্ট এনার্জি থাকে সো দ্যাট দে ক্যান ক্রস দিস পোটেনশিয়াল ওয়েভস। সি টপকে বেরিয়ে যাচ্ছে বিকজ দে হ্যাভ গট সাফিশিয়েন্ট এনার্জি। বাট টু ওভারকাম দ্য পোটেনশিয়াল বাউন্ডারি অ্যাট দি বাউন্ডারি অফ দি স্পেসিমেন, কারণ একটা স্পেসিমেনে তো এজ থাকবে, ওকে যদি স্পেসিমেনের বাইরে বেরোতে হয় তাহলে সেই এজটাকে টপকাতে হবে। এবার সেই এজটাকে টপকানোর সাফিশিয়েন্ট এনার্জি ওর কাছে থাকে না। সেই এনার্জিটা যখন আমি বাইরে থেকে রেডিয়েশনের থ্রু দিয়ে দিচ্ছি, ইলেকট্রনস আর রেডিলি গ্যাদারিং দোজ এনার্জি এন্ড কামিং আউট অফ দ্য স্পেসিমেন, coming out of the boundary of the specimen. Okay, and thereby we are getting stream of energetic charged particles, electrons flowing in a particular direction, producing a current, and that is what we call photoelectric effect. Though we don't know why this current is appearing, or even why the light is appearing, light when the electrons are interacting with light, how the energy transfer is taking place, we will figure it out later. Pause for a minute. Yes. এবার দেখ ফটোইলেকট্রিক এমিশনের ডেফিনিশন কি আসবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এমিশন অফ ইলেকট্রনস ফ্রম ম্যাটার, মেটালস এন্ড নন মেটালিক সলিডস, নন মেটালসরাও কিন্তু ফটোইলেকট্রিক এফেক্ট দেখায়, কিছু কিছু নন মেটাল, সবাই না হলেও। তো ওই জন্য আমরা মেটালি কনসেন্ট্রেটেড থাকছি, আমরা সমস্ত মেটাল ফটোইলেকট্রিক দেখায়। As a consequence of absorption of energy from electromagnetic radiation of very short wavelengths, such as visible and UV radiation or even higher, gamma ray, etc., is called photoelectric emission. এবার এই photoelectric emission বোঝার আগে আমাকে বুঝতে হবে ওয়ার্ক ফাংশন জিনিসটা কি। একটু আগে যে ডায়াগ্রাম ড্র করলাম না আমরা, যে দেখ এরকম একটা পোটেনশিয়াল বেল ড্র করলাম, দেন দেখালাম যে এইটা হচ্ছে এনার্জি লেভেল যেখানে ফ্রি ইলেকট্রনস গুলো থাকছে, তাই তো? তাহলে এই এনার্জি লেভেল থেকে আমি কি বললাম যে যদি স্পেসিমেনের বাইরে নিয়ে আসতে হয়, যদি স্পেসিমেনের বাইরে নিয়ে আসতে হয় তাহলে আমাকে করতে হবে আরো বেশি এনার্জি দিতে হবে। তাহলে সেই এনার্জিটার ক্রাইটেরিয়া কি এতটা বুঝতে পারছিস? যে এখানে ধর বাকি অ্যাটমস গুলো রয়েছে, বাকি নিউক্লিয়াসেস গুলো, তাহলে এই তো আমার বাকি ডায়াগ্রামটা আসছে। তাহলে দেখ এখানে রয়েছে কারা, ফ্রি ইলেকট্রনস গুলো, তাহলে এটা ফ্রি ইলেকট্রনের এনার্জি লেভেল হচ্ছে এইটা, ঠিক আছে? এবার এখান থেকে আমি বললাম যে বাইরে থেকে রেডিয়েশন আসছে in the form of light, and then these electrons are getting or gathering sufficient energy coming out of the metal surface, right? তাহলে এই যে এনার্জি যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন। তার মানে ওয়ার্ক ফাংশন যদি ডিফাইন করতে বলে তাহলে কিভাবে ডিফাইন করব? the minimum amount of energy required by the electron to get eject out of the metallic surface is referred as work function of the metallic surface.
এটা প্রত্যেকটা মেটালের জন্য আলাদা হয়। তুই বলবি স্যার ইলেকট্রন তো সেম, কিন্তু ব্যাপারটা ভেবে দেখ অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রনিক ওভারল্যাপিং, শিল্ডিং এফেক্ট, স্ক্রিনিং এফেক্ট, এই সমস্ত এফেক্টস গুলো বা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন, নিউক্লিয়াস কতটা হেভি, কত বেশি পরিমাণ প্রোটন আছে, অ্যাটমিক নাম্বার কত, এই সমস্ত ব্যাপারগুলো ইনফ্লুয়েন্স করে যে কতটা টাইটলি বাউন্ড। মানে ফ্রি ইলেকট্রন হতে পারে, ফ্রি ইলেকট্রন মানে সে নিউক্লিয়াসকে ছেড়ে বেরিয়ে এসেছে, কিন্তু ব্যাপারটা মাথায় রাখছি যে সেই অ্যাটমের যে কুলম্বিক পোটেনশিয়াল, মানে কম পোটেনশিয়াল যেটা আমি ড্র করলাম, এই পোটেনশিয়াল ফিল্ডের মধ্যে কিন্তু রয়েছে সে। তো সেখান থেকে তাকে বাইরে বার করে আনতে গেলে যে পরিমাণ এনার্জি বাইরে থেকে আমাকে দিতে হচ্ছে, মিনিমাম এনার্জি, মানে যেটুকু না দিলে বেরোবে না। যেমন আমরা গ্র্যাভিটেশনে এসকেপ ভেলোসিটি করেছিলাম, যে মিনিমাম এতটা ভেলোসিটি দিলে তবে গ্র্যাভিটেশন ফিল্ডে বাইরে যাবে, ঠিক একই ভাবে the minimum potential through which we need to accelerate those electrons in order to get them out of the metal surface is known as work function of this particular metal. প্রত্যেক মেটালের work function আলাদা। ক্লিয়ার? এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো আমরা। অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমাদের এটার ব্যাপারে একটা আইডিয়া তৈরি হয় কেমন দেখতে হয়। অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স কি পাচ্ছি দেখ, কেন এই জিনিসটা এত ইম্পর্টেন্ট। ধরো একটা গ্রাফ আছে, আর এই গ্রাফগুলোই কিন্তু আসল। হ্যাঁ, গ্রাফ যদি বুঝতে পারিস ঠিক করে, তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট খুব সোজা এন্ড ভেরি স্কোরিং ওয়ান। পোটেনশিয়াল কে দিকে রাখলাম, আর দেখ এদিকে ফটোইলেকট্রিক মানে ফটো কারেন্টটা রাখছি। এটাকে আই কে রাখছি, মিলি অ্যাম্পিয়ারে রাখলাম। কত তো নমিনাল কারেন্ট পাওয়া যায় না, মিলি অ্যাম্পিয়ারে এটাকে ক্যালকুলেট করছি। তো এবার দেখ একটা গ্রাফ পাচ্ছি আমরা এরকম, আর একটা গ্রাফ পাচ্ছি এরকম। এবার এই যে গ্রাফগুলো আসছে, এটা কি রকম ভাবে পাচ্ছি, কাকে ফিক্সড রেখেছি আমরা এখানে? এখানে একটা পার্টিকুলার জিনিসকে আমাদের ফিক্স রাখতেই হবে, না হলে গ্রাফের ডিপেন্ডেন্স আমি বুঝতে পারবো না। তাহলে এখানে আমরা এটা করছি, এই পার্টিকুলার কেসটাতে আমরা কি করছি, ফ্রিকোয়েন্সি অফ লাইট, মানে যে কালারের লাইটটা ইউজ করছি ওটা ফিক্সড রাখছি। তাহলে এই গ্রাফটাকে কি বললাম, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এবার ল্যাবেতে এর অরিজিনকে অ্যানালাইজ করার চেষ্টা করছি, যে এর অরিজিনটা কি, কেন আসছে এরকম গ্রাফ। তাহলে প্রাইমারিলি অবজার্ভ করার চেষ্টা করি। তাহলে কি করেছি, এটা হচ্ছে ইন্টেন্সিটি I1 আর এটাকে রাখছি ইন্টেন্সিটি I2। তাহলে ইন্টেন্সিটি I1 is greater than I2 রাখলাম। এখানে ফটো কারেন্টে কি পাচ্ছিস, ম্যাক্স ভ্যালু, এটাকে ধর I1 নাম দিলাম, আর এই যে কারেন্টটা পাচ্ছি এটাকে নাম দিচ্ছি I2। আর এখানটাতে দেখছি কতটা নেগেটিভ ভোল্টেজ দিলে কারেন্ট থামছে। দেখ ইলেকট্রন বেরোচ্ছে, তো ইলেকট্রন বেরিয়ে দেখ আগের ডায়াগ্রামটা দেখ, ইলেকট্রন বেরিয়ে অ্যাক্সিলারেটেড হচ্ছে, কারণ তুই এখানে কি করছিলিস, পজিটিভ পটেনশিয়াল দিচ্ছিলিস বলে। এই ইলেকট্রনকে যদি থামাতে হয়, আমি কি করে বুঝবো যে ইলেকট্রন কত জোরে আসছে? আর সাপোজলি ধরো ওম প্রকাশ আমাকে বলল যে স্যার আমি প্রায় 6 মাস ধরে বোলিং প্র্যাকটিস করছি, তো এখন বেশ ভালো স্পিডে বল করতে পারছি। এবার আমরা হয়তো বললাম তাই না, তাহলে একদিন দেখতে হচ্ছে। তো সাপোজলি কিভাবে বুঝতে পারবি যে ইদার আমি বলতে পারি যে ঠিক আছে আমি ব্যাট করছি, তুই বল কর, এটা একটা বোঝার উপায়। আর না হলে হয়তো দেখা গেল যে তুই হয়তো বললি যে এক কাজ কর, আমি উইকেটের পিছনে কিপ করছি, তুই বল কর। ইম্প্যাক্টটা না হলে বুঝবো কি করে যে কত জোরে বল করছে, তাই তো? তার মানে একটা ইলেকট্রন কত কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে এটা বুঝবো কি করে, যদি ওকে থামাই। ভাব আমি কথা বলছি, হাফ এম স্কয়ার কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়েছে, আর আমি এখানে কি করছি, পজিটিভ পটেনশিয়ালের জায়গায় কি করছি, এবার নেগেটিভ পটেনশিয়াল দিচ্ছি। এখানটাতে পজিটিভের জায়গায় মানে এখানে আমি নেগেটিভ পটেনশিয়াল দিচ্ছি। তাহলে কি হবে, ইনস্টেড অফ গেটিং অ্যাট্রাক্টেড, নাও ইট ইজ গেটিং রিপেলড। যদি রিপেলড হয় তাহলে ব্যাপারটা ভাব, ও যাওয়ার চেষ্টা করছে এন্ড ইট ইজ গেটিং রিপেলড। সো অ্যাজ আ রেজাল্ট ফাইনালি কি যখন টাচ করছে, তাহলে কি ভেলোসিটি জিরোতে নামছে,
তাহলে ভাব যতটা ওয়ার্ক ডান হলো সেটাই তোর কাইনেটিক এনার্জি। তাহলে from there we can calculate the kinetic energy of the ejected electrons। দেখাচ্ছি এগুলো কি আরো করছি আমরা। এবার এই গ্রাফটাকে যদি অবজার্ভ করি আমরা, তার ফ্রিকোয়েন্সি আগে কনস্ট্যান্ট করেছি, মানে ফর এক্সাম্পল ধর হলুদ আলো ইউজ করছি, হ্যাঁ, এবার হলুদ আলো ইউজ করে আমি ধর এখানে একখানা স্যাম্পল হিসেবে ড্র করছি। ধর এখানে একটা মেটাল সারফেস রয়েছে, এবার দুটো ইয়েলো সোর্স নিয়েছি, একটা হচ্ছে আমাদের I1 ইন্টেন্সিটি আর একটা হচ্ছে ধর I2 ইন্টেন্সিটি। এবার I1 ইন্টেন্সিটি থেকে খুব স্বাভাবিক রেডিয়েশন প্রচুর হচ্ছে, কারণ ইন্টেন্সিটিটা বেশি। ঠিক আছে, আর I2 ইন্টেন্সিটিটা কম বলে এটা তো তুলনামূলকভাবে কি হচ্ছে, কম রেডিয়েশন হবে। এবার দেখ এখান থেকে যে লাইটটা এসে পড়ছে সেটা কি করছে, ইলেকট্রনকে বার করছে তো বাইরে, সেই ইলেকট্রনটা যখন বেরিয়ে আসছে তখন কি পাচ্ছি আমরা, তার কাইনেটিক এনার্জি পাবো। এবার দেখ একটা জিনিস খেয়াল করে বোঝ ভালোভাবে, যে দেয়ার ইজ সাম ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে ট্যাক্স দিতেই হবে, এরকম একটা ব্যাপার, না হলে হবে না। এবার ধর কথা বলছি যে একখানা একটা মানুষ, তোর একটা ফ্যামিলি আছে, ওম প্রকাশ একটা ফ্যামিলি আছে, ইউ গাইজ আর বোথ ফ্যামিলি পারসন এন্ড নাও ইউ আর ডুইং জব। তো একটা ফ্যামিলির রেগুলার এক্সপেন্ডিচার হয়, এবার লাকিলি কোইন্সিডেন্টালি তোর ফ্যামিলিও 4 জন, ওম প্রকাশের ফ্যামিলিও 4 জন, তার মানে মোর অর লেস এক্সপেন্ডিচারস আর নিয়ারলি সেম। এবার ভেবে দেখ তুই যা ইনকাম করছিস তোকে ওই অ্যামাউন্টটা তো খরচা করতেই হবে। তোর তো ইউরোপ ট্রিপের একখানে ইচ্ছা আছে, বা আইফোন 25 আলট্রা প্রো ম্যাক্স কেনার ইচ্ছা আছে, ঠিক আছে, হোয়াট এভার দ্য ফ্যান্টাসি যেগুলো ফ্যাসিনেশনস থাকে যে কিনবো, ঘুরতে যাবো, এটসেট্রা, এগুলো কি করি আমরা, বেসিক কমোডিটি যেগুলো থাকে সেগুলো ফুলফিল করার পর যদি হাতে কিছু টাকা পয়সা থাকে তখন তুই সব পূরণ করি, তাই তো? তাহলে এবার ব্যাপারটা বোঝ যে ওম প্রকাশ দেখা গেল যে একটা এমন জব করছে যে সেখানে স্যালারিটা রিলেটিভলি তোর তুলনায় কম হয়তো, যে এবার কি হচ্ছে, ও বেসিক ফ্যামিলি নিড গুলো মিট করার পর ওর কাছে যে টাকাটা থাকছে সেটা নিয়ে হয়তো ও গোয়া যেতে পারছে, গোয়া ঘুরতে যাচ্ছে। অন দি কন্ট্রারি তুই তোর ফ্যামিলির পিছনে যা টাকা পয়সা খরচা করার পর তুই যাচ্ছিস কোথায়, ম্যালডিভস ঘুরতে যাচ্ছিস, এক্সপেন্ডিচারস আলাদা। কিন্তু ব্যাপারটা হলো ওয়ার্ক ফাংশন দুজনকে সেম, 4 জনের ফ্যামিলি, ও কিন্তু কোনো রকম মানে ফ্যামিলিকে কোনো রকম খারাপ রেখেছে তার নয়, তুইও ফ্যামিলিকে খারাপ রেখেছিস তার নয়, তাহলে দুজনেই ইকুয়াল অ্যামাউন্ট অফ যেটা বেসিক কমোডিটিতে, মানে খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি, এস্টাবলিশমেন্ট কস্ট এটসেট্রা সমস্ত কিছু যা খরচা হওয়ার পর তোর কাছে বেশি টাকা থাকছে, মানে কি তুই বেশি ইনকাম করছিস, আর ওর কাছে কম থাকছে তোর তুলনায়, কারণ ও একটু কম ইনকাম করছে। সরি। এবার এখান থেকে ব্যাপারটা বোঝ, দুজনই ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করছে, I1 বেশি এনার্জি দিচ্ছে, তার মানে ব্যাপারটা কি, বেশি এনার্জি দিচ্ছে মানে কি হাই এনার্জেটিক ইলেকট্রনস আর জেনারেটেড, এন্ড I2 কম এনার্জি দিচ্ছে, তাহলে রিলেটিভলি কম এনার্জেটিক ইলেকট্রনস বের হচ্ছে। এখানে স্যাচুরেশন কারেন্টের যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি এটাকে স্যাচুরেশন কারেন্ট বলে। হ্যাঁ, এই যে স্যাচুরেশন কারেন্টটা পেলাম, এই স্যাচুরেশন কারেন্ট I1 ইন্টেন্সিটির জন্য বেশি আর I2 ইন্টেন্সিটির জন্য কম, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কি হয় বুঝছি, যে আমি ভাবছি যে দেখ বেশি এনার্জি দিচ্ছে, বেশি এনার্জি দিয়ে কি করছে, বেশি ইলেকট্রনকে বার করছে, তাহলে বেশি ইলেকট্রন যদি ফ্লো করে তাহলে কি হবে, কারেন্ট বাড়ছে, কারণ কারেন্ট বাড়ছে চার্জ বাই টাইম, তো মোর দ্য নাম্বার অফ ইলেকট্রনস মোর ইজ দ্য কারেন্ট, মোর এনার্জেটিক ইলেকট্রনস, তাই তো? তাহলে এবার ভেবে দেখ, তাহলে I1 এর জন্য যে ইলেকট্রন গুলো পাচ্ছি তারা বেশি এনার্জেটিক, আর I2 এর জন্য যে ইলেকট্রনস গুলো পাচ্ছি তারা লেস এনার্জেটিক। তুই বলবি কারেন্টটা কেন বেশি কম, কারণ বেশি এনার্জেটিক ইলেকট্রন তো তাড়াতাড়ি যাচ্ছে, তাহলে পার ইউনিট টাইমে ওরা বেশি পরিমাণে একটা ক্রস সেকশনকে ক্রস করে যাচ্ছে, আর যারা স্লোলি মুভিং ইলেকট্রন তারা ওই একই ইউনিট টাইমে কম নাম্বার পাস করছে। মানে ফর এক্সাম্পল ভাই, তুই বেলঘড়িয়া ব্রিজের সামনে দাঁড়িয়ে অটো গুনছিস যে 1 মিনিটে কটা অটো পাস করে, হয়তো 5টা অটো দিই, ঠিক আছে,
এবার তুই ফর্মুলা 1 রেসিং ট্র্যাকে দাঁড়িয়ে দেখছিস যে 1 মিনিটে কটা ফেরারি পাস করছে, অনেক বেশি দেখবি, বিকজ দে আর ফাস্ট মুভিং, তাই না? 1 মিনিটে অনেক কটা পাস করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিয়া। তাহলে কারেন্ট এর বেশি এর কম, we have analyzed যে এর ভাই ইলেকট্রন এনার্জি বেশি মানে ভেলোসিটি বেশি, তাড়াতাড়ি ট্রাভেল করছে, ডেড ভেলোসিটি বেশি আসছে, আর এই ডেড ভেলোসিটি কম, তাই এখানে কম কারেন্ট দেখতে পাচ্ছি, তাই তো? কারণ ডেড ভেলোসিটি এক্সপ্রেশনে আমি কারেন্ট পাচ্ছি তো, I ইকুয়ালস কি পেয়েছি, এনি আলফা ভিডি, তাহলে ভিডি যদি বাড়ে তাহলে I বেরিয়ে যাবে, ঠিক তো? মিলছে সব? এবার তাহলে বল যে I1 এর তুমি ইলেকট্রন, তাগড়া ইলেকট্রন একদম, হ্যাঁ, তো সে আসছে দূর থেকে ছুটে একদম, তাকে থামাতে তো আমার বেশি ফোর্স লাগবে, এখানে পোটেনশিয়াল, তাকে বেশি নেগেটিভ পোটেনশিয়াল দিয়ে দাঁড় করানো হচ্ছে। আর এই ইলেকট্রনটা লেস এনার্জেটিক, মানে রিলেটিভলি লেস এনার্জেটিক ভাই, তো একে থামাতে কি লেস পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। একই পোটেনশিয়াল লাগছে, দুটো ইলেকট্রন কি দেখ, দুটোটা কারেন্ট আলাদা আলাদা ভ্যালু জেনারেট করলেও থামছে একই পোটেনশিয়ালে। ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট কিন্তু যা আসছে না, কারণ আমি তো দেখ ইন্টেন্সিটি বেশি, ভাব এটা একটা 100 ওয়াটের বাল্ব আর এটা একটা 60 ওয়াটের বাল্ব, তাহলে ডেফিনেটলি এনার্জি বেশি দিচ্ছে ও কম দিচ্ছে, তাই না? কিন্তু এখানে তাহলে কি হওয়া উচিত ছিল যে এটা এই পোটেনশিয়ালে থামলে এটা আরেকটু বেশি পোটেনশিয়ালে থামতো, তাহলে গ্রাফটা পুরো মিলে যেত আমাদের ছকেতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দেখ হাইলি এনার্জেটিক ইলেকট্রনটাও যেটা আসছে আর একটু লেস এনার্জেটিক ইলেকট্রন যেটা আসছে, ধর এটাকে হাই এনার্জিটাকে ক্যাপিটাল ভি দেখালাম আর লেস এনার্জিটাকে স্মল ভি দেখালাম, দুজনকেই থামাতে আমাকে ইকুয়াল অ্যামাউন্ট অফ মাইনাস ভি স্টপিং পোটেনশিয়াল দিতে হচ্ছে। এই পোটেনশিয়ালটাকে কি বলি আমরা? স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়ালের ডেফিনিশন কি লিখবো? যদি স্টপিং পোটেনশিয়ালকে আমরা ডিফাইন করি, the minimum negative potential that needs to be applied in order to stop the most energetic electron coming out of the metal, মানে সবথেকে এনার্জেটিক যে ইলেকট্রনটাও বেরিয়ে আসবে সেও রিচ করতে পারবে না, ঘুরে বেরিয়ে চলে যাবে, কারণ রিপেল করে তাকে ঘুরে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তাই তো? মানে পেনিট্রেট করতে পারছে না, কেউ রিচ করছে না, মানে কি এই প্লেটেতে কোনো চার্জ এসে পৌঁছাচ্ছে না। এই প্লেটে যদি কোনো চার্জ না এসে পৌঁছায় তাহলে এই প্লেট কি দেখাবে? কারেন্ট জিরো দেখিয়ে দিচ্ছে, কারেন্ট জিরো। পজিটিভ পোটেনশিয়াল যখন দিচ্ছে তখন তো মানে ঝাঁপিয়ে পড়ছে একবার ইলেকট্রন এসে, ওটা নিয়ে কোনো আপত্তি নেই, তো আমরা জানি ভাই যে পজিটিভ প্লেটের দিকে ইলেকট্রন ঝাঁপাবে। কিন্তু যখন নেগেটিভ দিচ্ছি তখন দেখা যাচ্ছে কি আসছে, যে স্টপিং পোটেনশিয়ালটা দুটোটা আলাদা হলে পরে আমরা খুশি হতাম, কিন্তু হচ্ছে না, সেম স্টপিং পোটেনশিয়াল এসে দুজনই আটকে যাচ্ছে। কিন্তু আমার লজিক বলছে যে আরে এই ইলেকট্রনটা এর তো এনার্জি বেশি, কারণ একে তো বেশি এনার্জি দিয়ে ইজেক্ট করেছি আমি, আর এই যে ইলেকট্রনটা এর তো এনার্জি কম, একে কম এনার্জি দিয়ে ইজেক্ট করেছি, তাহলে কাইনেটিক এনার্জি এর বেশি এর কম, তাহলে এটাকে থামাতে আমাকে বেশি স্টপিং পোটেনশিয়াল দিতে হতো আর এটাকে থামাতে কম, কারণ দেখ হাফ mv স্কয়ার ইকুয়ালস টু হোয়াট? ইভি না? এবার যদি হাফ mv স্কয়ার ভ্যালু যদি বেড়ে যায় তাহলে রিলেটিভলি তাকে তো ভিও বাড়াতে হবে। এই তো লজিক, একটু আগেই তো আমরা ইকুয়েশনটা লিখলাম, কিন্তু এখন মিলছে না। তাহলে খটকা নাম্বার 1 হচ্ছে এইটা, যে কেন মিলছে না, ঠিক আছে? ওকেডি তাহলে দেখ এবার কি করছি, আগেরটাতে কি করলাম, ইন্টেন্সিটিটাকে ভ্যারি করিয়েছিলাম, ফ্রিকোয়েন্সি ফিক্সড রেখেছিলাম। এবার আমি এটা করছি যে ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করাচ্ছি, বাট কিপিং দ্য ইন্টেন্সিটি কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে মোটামুটি দেখ এখানে তো আরো অসুবিধা দেখাচ্ছে, দেখ বোঝ ভালোভাবে, আমি আমার একটা মেটাল সারফেস দেখাচ্ছি, এরকম একটা মেটাল সারফেস রয়েছে। এবার এই মেটাল সারফেসটাতে আমরা কি করছি, দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ইউজ করছি, সে গ্রিন এন্ড ব্লু হায়ার ফ্রিকোয়েন্সি সাইডে ইউজ করছি, একটা গ্রিন বাল্ব লাগিয়েছি সে 100 ওয়াট, আর আরেকখানা কি করেছি, একটা ব্লু বাল্ব লাগিয়েছি সে 100 ওয়াট, এখান থেকেও রেডিয়েশন এসে পড়ছে। এবার এই দুটো কেস যদি আমরা ভাবি যে সত্যি যে এরকম আসছে, তাহলে এখান থেকে অবজারভেশন কি হবে? দেখ খুব স্বাভাবিক, দুটোই 100 ওয়াটের বলছি, মানে কি we know that both are delivering 100 joule of energy per unit time, true? তাই তো? তাহলে এই 100 joule of energy দেয়, তাহলে ব্যাপারটা হয়, এবার তুই বল, তুই আর ওম প্রকাশ একই দপ্তরে কাজ করিস, একই পদে, ও আবার এইসব তো তোরা বুঝবি না, সরি, একই অফিসে কাজ করিস আর একই ডেজিগনেশনে, ঠিক আছে?
তাহলে এবার কি দুজনের সেলের স্যালারি সেম, ধরো জয়েনিং টাইমও সেম। এরকম নয় যে একজন অনেকদিন ধরে চাকরি করছে মাইনে বেড়ে গেছে, দুজনে একই টাইমে জয়েন করেছিস। তাহলে দুজনের ফ্যামিলি এক্সপেন্ডিচার্স আর ভেরি সিমিলার, দুজনের আর্নিং প্রোফাইল ইজ ভেরি সিমিলার। দেন হোয়াট ডু উই এক্সপেক্ট? তুই যদি বলিস যে আমি গোয়া যেতে পারবো, তাহলে ওম প্রকাশের কাছে অতই পয়সা থাকবে যে গোয়া যেতেই পারবে। তুই যদি বলিস যে আমার কাছে পয়সা নেই আমি বকখালি যাবো, তাহলে ওম প্রকাশও বলে ভাই আমার কাছেও পয়সা নেই চল বকখালি যাবো। তাই না? ব্যাপারটা বুঝতে পারছিস যে ব্যাপারটা এক্সপেন্ডিচার সেম, আর্নিং সেম, তাহলে কি হবে যে মানে যে এক্সট্রা যে অ্যামাউন্ট অফ মানি যেটাকে বলা হয় উদ্বৃত্ত, সেটাও কিন্তু সেমই হবে। তাহলে এখানে ভেবে দেখ, একই মেটাল থেকে ইজেক্ট আউট হচ্ছে ইলেকট্রন, একই এনার্জি ট্রান্সফার করছে দুজনে। তাহলে যে ইলেকট্রন গুলো বেরোবে তারা এই ওয়ার্ক ফাংশনের টাকাটা বাদ গেল, মানে ধর তোদের সবাইকে স্যালারি 50,000 আর গভর্নমেন্টের যে ট্যাক্স দিচ্ছে ধর 5,000, তাহলে দুজনেই অফিস থেকে যখন হাসতে হাসতে বেরোলি তখন পকেটে কত টাকা? 45,000। তাহলে 45,000 যদি হয় তোদের, তাহলে এদেরও তাই একই ওয়ার্ক ফাংশন বাদ যাচ্ছে, তাহলে একই এনার্জি আসছে, তাহলে বেরোবে যখন ইলেকট্রন গুলো দে শুড কাম আপ উইথ দ্য সেম এনার্জি, তাই তো? সেম এনার্জি নিয়ে আসবে। তার জন্য আমি কি এক্সপেক্ট করব? যে এদের কারেন্ট সেম, ট্রু, মিলছে, সেম এনার্জি নিয়ে যাচ্ছে। তার মানে পার্টিকুলার একটা ক্রস সেকশনের মধ্যে এট এ টাইম সেম নাম্বার অফ ইলেকট্রনস পাস করছে, কারণ একই ভেলোসিটি নিতে বেরিয়েছে। তাহলে ভাব সেই একই নাম্বার অফ ইলেকট্রনস যদি পাস করে সে n নাম্বার অফ ইলেকট্রনস, তাহলে কারেন্ট কি আসছে? I = NE/T। ঠিক আছে না? তো এবার কারেন্ট সেম, আমরা খুশি, এই গ্রাফটা তো মিলছে। এবার দেখ সেম ইলেকট্রন যদি বেরোয় উইথ দ্য সেম এনার্জি, তো ওদের থামাতেও তো সেম পোটেনশিয়াল লাগার কথা। খটকা নাম্বার 2, আলাদা আলাদা পোটেনশিয়াল লাগছে, লাগার কথা নয়, কারণ আমাদের মাথায় অ্যানালাইজ করতে পারছে না যে ভাই একই এনার্জি দিচ্ছি, একই ওয়ার্ক ফাংশন, ইলেকট্রন বেরোচ্ছে, তো ভাই আলাদা আলাদা কেন লাগছে? ইলেকট্রন তো বেরোচ্ছে একই এনার্জি নিয়ে, তো তাকে থামাতে একই স্টপিং পোটেনশিয়াল লাগার কথা, কিন্তু লাগছে আলাদা। আর এক্সপেরিমেন্ট শো করছে ভাই এটা, এরকম না যে না ভাই তোমার থিওরিতে ভুল হচ্ছে। আর এই এক্সপেরিমেন্টস আমরা মাল্টিপল টাইম পারফর্ম করে দেখেছি, একই রেজাল্ট আসছে বারবার। মেটাল চেঞ্জ করে দিয়েছি, লাইটের সোর্স চেঞ্জ করে দিয়েছি, ল্যাব সেটআপ চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট দ্য রেজাল্টস আর কন্টিনিউইং টু বি দ্য সেম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে খটকা নাম্বার কত? 2। ঠিক আছে, এবার আমরা চলে যাই আরেকখানা কেস, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বুঝবো, আর এখানে আরেকটা বুঝবো কি যে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। এই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা আমি এক্সপ্লেন করছি, দ্বারা লিখে নিই। এখানে এই হচ্ছে ফ্রিকোয়েন্সি প্লট করছি, ঠিক আছে, আর এখানে রাখছি স্টপিং পোটেনশিয়াল। তাহলে ফ্রিকোয়েন্সি ভার্সেস স্টপিং পোটেনশিয়াল যদি গ্রাফ প্লট করি আমরা, তাহলে তখন কি দেখতে পাচ্ছি? দেখ এরকম তিনটে গ্রাফ দেখতে পাচ্ছি, তিনটে আলাদা আলাদা মেটাল নিয়েছি আমরা। একটা নিয়েছি সোডিয়াম, একটা নিয়েছি সোডিয়াম, আর একটা নিয়েছি ধর জিঙ্ক, আর নিয়েছি প্ল্যাটিনাম। হ্যাঁ, ঠিক আছে। এবার এখানে ফ্রিকোয়েন্সি মার্জিন গুলো মার্ক করছি, এদিকে নাম দিয়ে দিচ্ছি ধর F0, 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 বা আমরা নিউ দিয়ে লিখছি না ফ্রিকোয়েন্সি, সরি F এ আছে। তাহলে ধর এটা নিউ 0, এটাও নিউ 0, এটাও নিউ 0, এটা নিউ 0 সোডিয়াম, এটা নিউ 0 জিঙ্ক, আর এটা নিউ 0 প্ল্যাটিনাম। এবার এই গ্রাফটাকে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করছি। কি করছি আমরা এখানে? যে
আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লাইট ফেলছি তিনটে মেটালের উপর। তো এবার আমি দেখতে পাচ্ছি দেখ তিনটে মেটাল রাখছি পরপর। ধর এখানে একটা মেটাল রয়েছে, না তিনটে মেটাল রাখলাম। তিনটে মেটাল রাখার পর আমরা ইনক্রিজিং ফ্রিকোয়েন্সিতে ইন্টেন্সিটিটাকে ফিক্সড রেখে আলো ফেলে যাচ্ছি, ঠিক আছে? ইন্টেন্সিটিকে পাল্টাচ্ছি না আমরা এখানে, ইন্টেন্সিটিটাকে কনস্ট্যান্ট রাখছি, দেন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আলো ফেলছি। ধর শুরু করছি একদম রেড দিয়ে, রেড ফেললাম, ও সরি এটা বন্ধ করি, রেড ফেললাম, দেখা গেল একটাও কোন রকম ফটো ইলেকট্রিক কারেন্ট দেখাচ্ছে না, ইন্টেন্সিটি একই দিচ্ছি, ধর সে 100 ওয়াট 1000 ওয়াট যা ইচ্ছা মনে মনে কিছুটা বানিয়ে নিই। এবার আমি বললাম ঠিক আছে চলো আমি বাড়াই আর একটুখানি, তাহলে বাড়িয়ে কি করলাম, অরেঞ্জ এলাম, ফ্রিকোয়েন্সি একটু বেড়েছে তো, ফ্রিকোয়েন্সি একটু বাড়লো। এবার দেখা যাচ্ছে যে ভাব এই যে স্পেসিমেনটা এটা আমার কি ছিল, এটা ছিল সোডিয়াম, এটা ছিল জিঙ্ক আর এটা ছিল প্ল্যাটিনাম। সোডিয়াম থেকে হালকা একটু ইলেকট্রন পেলাম বেরোতে, দেখতে পাচ্ছি, কিন্তু জিঙ্ক আর প্ল্যাটিনাম তখনও সাইলেন্ট। এবার আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো ব্যাপারটা ভাববার লজিক কি বলছে যে আমি এনার্জি দেবো, ও এনার্জি নেবে, ওয়ার্ক ফাংশনকে বলবে এই নিন বদ্দা আপনার সাথে আমার এই হিসেব মিটিয়ে দিলাম, বাকি এনার্জি নিয়ে সে বেরিয়ে পড়বে, তাই তো? তো এনার্জি কিভাবে দিচ্ছি না ম্যাটার করে, আমি যে এনার্জি দিচ্ছি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সটা আসছে কি করে? এরকম তো নয় যে ধর রেড লাইটটা আমি 10 ওয়াটের ইউজ করছি আর অরেঞ্জ লাইটটা আমি 100 ওয়াটের ইউজ করছি, না, সবকটার ইন্টেন্সিটি সেম, জাস্ট কি করছি আমি কালার গুলো চেঞ্জ করছি, মানে ফ্রিকোয়েন্সি আমি বাড়াচ্ছি। তো এবার দেখা গেল সোডিয়াম ফটো কারেন্ট দিল, জিঙ্ক আর প্ল্যাটিনাম এখনো চুপচাপ। তাহলে কি বুঝলাম যে সোডিয়ামের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কোনটা, এটা এখানে রেডিয়েশন দেওয়া স্টার্ট করছে, মানে সরি রেডিয়েশন কারেন্ট দেওয়া স্টার্ট করছে ফটো কারেন্ট। এরপর কি করছি, ধর আরেকটু বাড়াবো, তাহলে ইয়েলোতে চলে আসি, ইয়েলো এসে পড়লো, ইয়েলো এসে পড়লো, ইয়েলো এসে পড়লো। এবার দেখতে পাওয়া যাচ্ছে কি যে ইয়েলো দেওয়ার পর জিঙ্ক থেকেও রেডিয়েশন পাচ্ছে, মানে ইলেকট্রন বেরোচ্ছে, ফটো কারেন্ট দেখাচ্ছে জিঙ্ক, বাট প্ল্যাটিনাম তখনও সাইলেন্ট। এবার আমি কি করবো, আরো হাই ফ্রিকোয়েন্সি থেকে দেওয়ার চেষ্টা করছি, ধর ব্লু নিয়ে চলে এসেছি, এইবার তো ইলেকট্রন বার করে ছাড়বো। এবার দেখা গেল যে হ্যাঁ প্ল্যাটিনাম থেকেও ইলেকট্রন বেরোচ্ছে। এবার দেখ অবজারভেশন তো হয়ে গেল আমাদের, কিন্তু মাথা চুলকে বেড়াচ্ছি যে কেন এটা আসছে, যে আমি তো একই ইন্টেন্সিটি আলো ফেলছি, জাস্ট আই এম চেঞ্জিং দ্য কালার and I can see that different metals are responding to different set of frequency. They have got all separate threshold frequency. See, that I can understand. যে threshold frequency, আমি threshold energy হলে খুশি হতাম বেশি। কারণ threshold energy মানে কি হয়, যে বললাম সবাইকে ওয়ার্ক ফাংশন আলাদা হবে তার অ্যাটমিক স্ট্রাকচারের জন্য, তো ওটাতে খুশি হতাম যে প্রত্যেকের আলাদা আলাদা ওয়ার্ক ফাংশন, তাই আলাদা আলাদা এনার্জিতে প্রত্যেকে এমিশন দিচ্ছে। কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা কেন হচ্ছে, এই জিনিসটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। উচিত কি ছিল যে যদি আলাদা আলাদা মেটাল হতো, যাই হোক, আমি যদি সাফিসিয়েন্ট এনার্জির আলো দিই ইরেসপেক্টিভ অফ কালার, ফটো কারেন্ট বেরোনোর কথা, কিন্তু এখানে হচ্ছে না। দে আর কালার ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স দ্য ফটো কারেন্ট ইজ সামহাউ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, দ্যাট উই ডোন্ট নো হাউ। তাহলে এইটা হচ্ছে আমাদের খটকা নাম্বার 3। এই জিনিসটাও আমরা এক্সপ্লেন করতে পারি। আরো বেশ কিছু জিনিস আছে, যেমন ধর যে ভাবে এটা মেটাল সারফেস, তো মেটাল সারফেস যদি হয়, ধর আমরা কি বলছি রেডিয়েশন এসে পড়ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা জানি ভাই লাইট মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ওয়েভের সাথে কি হচ্ছে ইলেকট্রনের ইন্টারঅ্যাকশন হচ্ছে। এবার এই যে এটাকে যদি বড় করে দেখি ব্যাপারটাকে, তাহলে কি দেখতে পাবো যে
এই হচ্ছে ইলেকট্রন, এখান থেকে একটা ওয়েভ এলো, ইলেকট্রন সেই ওয়েভটাকে অ্যাবজর্ব করলো, দেন হায়ার এক্সাইটেড স্টেটে যাচ্ছে, তাই তো? এই সমস্ত প্রসেস, এই প্রসেসটা টাইম নেয়, মানে এই যে ভাব টোটাল ইন্টারভ্যালটা ডেল টি নট ইকুয়ালস টু 0, মানে আমি বলার চেষ্টা করছি যে টাইম নেয় বলতে ঘন্টাখানেক সঙ্গে সমান নয়, আমি টাইম নেয় বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ভাই ইনস্ট্যান্টেনিয়াস হওয়ার কথা নয়, কারণ ওয়েভকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে নিজে এক্সাইটেড হবে, দেন এক্সাইটেড স্টেটে ও উঠবে, যে এটা জন্য টাইম ল্যাগ থাকে, টাইম গ্যাপ থাকে। কিন্তু ফটোইলেকট্রিক এফেক্ট এমনই মারাত্মক জিনিস যে আলো ফেলার সঙ্গে সঙ্গে তুই যদি একটা অ্যামিটার লাগিয়ে রাখিস বা একটা ভোল্টমিটার লাগিয়ে রাখিস, সঙ্গে সঙ্গে রিডিং পাবে, আলো ফেলার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াসলি। এবার এই ওয়েভ থিওরি এটাকেও এক্সপ্লেন করতে পারছে না যে ওয়াই instantaneous. খট্টা নাম্বার 4, তাহলে এখানে এলো খট্টা নাম্বার 3, ওখানে 1 2 পেয়েছিলাম আর এখানে পেলাম 4, এই চারটে খটকা আমাদের কাছে একটাও ক্লিয়ার না, কারণ আমরা ওয়েভ থিওরি নিয়ে এতক্ষণ ধরে হাত পা মেরে যাচ্ছি। থিং ইজ দ্যাট you are not supposed to treat light or radiation as wave any longer, as they are interacting with the subatomic particle, which is electron itself. You need to consider them with the help of Planck's theory, that is, energetic stream of particles are incidenting on the surface. That is, they are not any longer electromagnetic waves, rather now they are stream of photons. Exactly. Einstein took the idea from Planck and utilized that idea in explaining photoelectric effect. You will see it later. তাহলে দেখ আইনস্টাইন কি করলো, taking idea of Planck, he considered that there is a metal surface like this, and instead of this he considered that energetic stream of particles which are known as photons are incidenting directly on the surface. ইলেকট্রন রয়েছে এখানে, তাহলে এবার ভেবে দেখ প্রথম 4 নম্বর খটকাটা দূর করে দে, ঠিক আছে? 4 নম্বর খটকা কি ছিল, যে ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে এই বলে, ফোটন এদিকে আর এদিকে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এদিকে কি ফোটন, ফোটনের এনার্জি কত, E equals to h nu। তাহলে এবার এটাও আশা করি বুঝতে পারছিস যে কেন ফ্রিকোয়েন্সির উপর এনার্জি ডিপেন্ড করছে, বুঝতে পারছিস? এবার তুই ভাব এদের দুজনের মধ্যে যখন কলিশন হচ্ছে, যখন এই ফোটন আর এই ইলেকট্রন কলিশন করছে, তখন দুটো রিজিড বডি কলিশন হচ্ছে তো। এবার রিজিড বডি যদি কলিশন করে তাহলে কি হবে, ওটা ইলাস্টিক, আর ইলাস্টিক কলিশন আমি জানি না মনে আছে কিনা, এখন তো মেন্স আসছে, এখন তো রিভিশন চলছে নিশ্চয়ই, যে ইলাস্টিক কলিশন ইনস্ট্যান্টেনিয়াস, সঙ্গে সঙ্গে ধাক্কা লাগছে সেটা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? এই জন্য ফটোইলেকট্রিক এফেক্ট ইনস্ট্যান্টেনিয়াস, এদিকে আলোর সুইচ অন করলে সঙ্গে সঙ্গে ওদিকে কারেন্ট পাবে, বুঝতে পারলি? তো দিস এক্সপ্লেইনস দ্য, এই দুটো রিজিড বডির মধ্যে কলিশন হচ্ছে, তো এখানে তার অ্যাবজর্পশনের গল্প আসছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস যে রিজিড বডি কলিশন যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াসলি এনার্জি ট্রান্সফার হচ্ছে, electrons are getting ejected out of the metallic surface and producing current. That's why photocurrent is instantaneous. তাহলে 4 নম্বর পার্টটা ক্লিয়ার হলো। এবার ইকুয়েশনটা বানাই, তাহলে দেখ কি আসছে ইকুয়েশন আমার, যে এই একখানা মেটালিক সারফেস, এবার এই মেটালিক সারফেস থেকে আবার ধর আমি এরকম রাখছি যে এই লেভেলে রয়েছে ইলেকট্রনস গুলো, ফ্রি ইলেকট্রনস গুলো রয়েছে এই লেভেলে, এটা কত ওয়ার্ক ফাংশন। তাহলে এখান থেকে একটা বাইরে থেকে একখানা কি এলো, এনার্জেটিক ফোটন এলো, যে ফোটনটার এনার্জি কত, E equals to h nu। তাহলে ইলেকট্রনটা কি হবে, বেরোবে তো, এখান থেকে বের হচ্ছে with some kinetic energy which is equals to half mv square, এটি তো আমরা জানি E কে। তাহলে দেখ আমি এখান থেকে এনার্জি কনজারভেশন থেকে একটা এরকম ফর্মুলা বানাতে পারি যে E কে equals to h nu minus w, লেখা যেতে পারে, বুঝতে পারছিস? যে এখান থেকে তাহলে কি করতে পারি আমরা, এই যে ইকেটা, এবারে ইকেটাকে স্টপিং পটেনশিয়াল দিয়ে থামাচ্ছি, তো দেখ এটা নেগেটিভ ভি তে রয়েছে, এই হচ্ছে ইলেকট্রন যে ছুটে আসছে কত, হাফ এমভি স্কয়ার কাইনেটিক এনার্জি নিয়ে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখান থেকে রিবাউন্ড করে ফেরত চলে যাচ্ছে, তার কারণ
এই প্লেটটা এতটাই নেগেটিভ, তাহলে ভেবে দেখ যে এখানে ওয়ার্ক ডান কত আসছে, EV ইকুয়ালস টু হাফ mv স্কয়ার না, পুরো কাইনেটিক এনার্জিটি ওয়ার্ক ডানে খরচা হয়ে যাচ্ছে, তাই এই পয়েন্টে এসে কি ওর ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তার জন্য এখান থেকে ও কি হচ্ছে রিবাউন্ড করে ফেরত চলে যাচ্ছে, রিপেল করে দিচ্ছে, আর ও পেনিট্রেট করতে পারছে না। তাহলে যদি সেটাই হয় তাহলে এখান থেকে আমি এটাও লিখতে পারি যে EV ইকুয়ালস টু h nu মাইনাস w। এবার আমরা এতক্ষণ কি দেখতে পাচ্ছিলাম যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আলো এসে পড়ছে যখন, তখনই কি হচ্ছে, ইলেকট্রন বের হচ্ছে। এখান থেকে দেখ এই ফোটনটা আসছে h nu এনার্জি নিয়ে, ধর আমি ধরলাম h nu নট এনার্জি নিয়ে আসছে, আর এটা হচ্ছে কত w। তাহলে যে ইলেকট্রনটা বের হচ্ছে তার কাইনেটিক এনার্জি কত হবে, 0। তার কারণ কি হচ্ছে যে এই যে এনার্জিটা h nu নট মাইনাস w, তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, w ইকুয়ালস টু h nu নট। এই কারণে কি দেখতে পাওয়া যাচ্ছে যে তার আগে ইলেকট্রন বের হচ্ছিল না, মানে মিনিমাম ওইটুকু এনার্জি তো লাগবে, ওয়ার্ক ফাংশনকে যতক্ষণ না ক্রস করছি ততক্ষণ তো বেরোতে পারবো না। তাহলে ওইটুকু এনার্জি যদি আমাকে দাও তাহলে আমি বেরোলাম, জাস্ট বেরোলাম। ধর আমার মার্কেটে প্রচুর দেনা আছে, এবার আমাকে কোর্ট থেকে নোটিশ দিয়েছে, পুলিশও বলে গেছে যে যতদিন না লোন শোধ করছো ততদিন বেরোবেন না এলাকা ছেড়ে, থানায় এসে হাজিরা দিয়ে যাবে। তো এবার ধর তোরা বড় হয়ে গেছিস অনেক, তোদের কারোর সাথে দেখা হয়েছে, তোরা বলি কি ব্যাপার স্যার, আমি বললাম যে এরকম বিজনেস খুব খারাপ হয়ে গেছে, তো মার্কেট একদম চলছে না, কোনো কিছু একটা ব্যবসা করতে গেছিলাম, ধর বিরিয়ানি দোকান দিয়েছিলাম, তোরা সব এসসি ফ্রি থেকে চলে গেছিস, পয়সা করে দিসনি, আমার প্রচুর লোন হয়ে গেছে, আমি শোধ করতে পারছি না। তো তখন ধর তোরা কেউ একটা বলি যে স্যার তাহলে এক কাজ করো, তোমার কত টাকা লোন বলো। আমি বললাম সে সামথিং 5 লাখ টাকা। তো বলে স্যার আমি 5 লাখ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আগে লোনটা শোধ করো, দেন একটা নতুন কিছুটা স্টার্ট করো। সি 5 লাখ টাকা দিয়ে আমি লোনটা শোধ করে দিলাম, স্টিল আই এম এ লেম্যান, আমার পকেটে কাটাকড়িও নেই, বাট স্টিল আই এম হ্যাপি বিকজ আই এম ফ্রি। আমাকে আর থানায় গিয়ে হাজিরা দিতে হচ্ছে না, আমাকে আর বারবার কোর্টে ডেকে পাঠাচ্ছে না, আমাকে আমি দায় মুক্ত, তাই তো? এই ইলেকট্রনটা হচ্ছে তাই, কাইনেটিক এনার্জি জিরো ভাই, জাস্ট বেরিয়েছে, কিন্তু বেরিয়ে তোছে, বুঝতে পারলি? দ্যাটস ওয়াই দ্য স্টপিং সেটাই তো মানে স্টপ করে চলে, সরি, এটাই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলতো, যে মিনিমাম ওই অ্যামাউন্ট অফ এনার্জি ডেলিভার করলে তবেও বেরোবে। তাহলে এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি যে দেয়ারফর EV ইকুয়ালস টু h nu মাইনাস h nu নট, লিখতে পারি যে এগুলো, তাহলে এগুলো সবকটাই হচ্ছে কি আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশন। সবাই বুঝতে পারলি? এবার গ্রাফগুলোকে অ্যানালাইজ করি। চল, প্রথম গ্রাফ কি ছিল, এরকম সামনে কি যেটা ছিল, দেখ খেয়াল করে, যে ডিফারেন্ট কারেন্ট পাচ্ছিলাম, এদিকে কারেন্ট I, এদিকে পোটেনশিয়াল V, আর কি বলেছিলাম ইন্টেন্সিটি গুলো আলাদা, I1 আর I2। এবার তোকে দেখ আমি এখান থেকে কি বলার চেষ্টা করছি যে I1 আর I2 আলাদা, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা সেম হচ্ছে কেন, এটা নিয়ে আমাদের আপত্তি ছিল, তাই তো? এটা ভালোভাবে বুঝবি। ধর কোন তুই স্কুলেতে কোন একটা বেশ ক্লাস 5-6 এর বাচ্চাকে একটু হালকাতে নিয়ে তাকে একটা জল মেরে দিয়েছিস, হয়তো সে তার জলের বোতল থেকে জল ছিটিয়ে দিয়েছিল তোর গায়ে, 20খানা ক্লাস 5 এর বাচ্চাকে নিয়ে এসেছে, ও তো বিড়ায় বলে 20খানা ক্লাস 5 এর বাচ্চা নিয়ে তো কি হয়েছে, সবকটা কিন্তু একটা একটা করে জল মেরে দিয়ে সবকটাই কাঁধে কাঁধে চলে গেছে। মেবি ওদের কালেকটিভ স্ট্রেংথ অনেক, কিন্তু অ্যাট এ টাইম ওরা কিন্তু আমাদের হিন্দি সিনেমা ফলো করেছে। হিন্দি সিনেমার একটা জিনিস মাথায় রাখবি, কখনো নায়কের গায়ে দেখবি না 4-5খানা ভিলেন একসাথে আসে, 1 by 1 সিরিজ কম্বিনেশনে আসতে থাকে। নায়ক একটা ঘুষি মারবে, এই ছিটকে যাচ্ছে, তখন দেখবে আরেকজন মেয়ে কাবিন স্যার বলে আসছে, তাই না? যাতে নায়কের অসুবিধা না হয়, প্রবলেম যার দিক দিয়ে টানাটানি করলে মুশকিল। তো এবার ব্যাপারটা বোঝ যে এদের ক্ষেত্রেও তাই, যে এরা 1 by 1 আসছে, তুই একটা একটা করে চড় মারছিস, এরাও কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে। এবার এই ছেলেটাই হয়তো আরো প্ল্যান করছে, মানে ও তো রিভেঞ্জ দেবে, ভেঞ্জেন্স, মানে ও ব্যাড প্ল্যান। তো এবার ও কি করলো, তোরই ভাব কমার্স ডিপার্টমেন্টে 5টা ছেলেকে হায়ার করেছে, বলছে এই যে সায়েন্সের ছেলেটা আছে ওকে ধরে ভালো করে, ঠিক আছে? এবার ব্যাপারটা কি হচ্ছে যে তোদেরই বয়সী সেই ছেলেগুলো,
তার মানে ব্যাপারটা কি ড্যাশ ট্রেন্ডি 20 খানা বাচ্চা ছেলের দরকার নেই, একে তুই একটা চর মেরে তোকে কাঁদিয়ে দিতে পারবি না, এই রিটার্নে তোকে আরেকটা চর মেরে দিল, এবার তাহলে তুই মার খাচ্ছিস। ব্যাপারটা বোঝ, ইন্টেন্সিটি সেম বলছি, তাই তো? জিনিসটা বোঝ, ইন্টেন্সিটি সেম। আমি কালেকটিভলি জিনিসটা বোঝাবার চেষ্টা করছি এটাই যে যদি এরকম হয়, গ্রাফ কি পাচ্ছিলাম আমরা, এরকম পাচ্ছিলাম যে এদিকে কারেন্ট, এদিকে পোটেনশিয়াল, আর এবার কি রাখছিলাম, ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখছিলাম, ফ্রিকোয়েন্সি আলাদা, তাই তো? আর এখানে কি করছিলাম, ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখছিলাম। এবার জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা কর, এটা কি আসছে, যে এখানে যদি আমি দেখি যে 20টা ক্লাস 5 এর বাচ্চার যা কালেকটিভ স্ট্রেংথ, 5টা ক্লাস 12 এর বাচ্চার সেই একই কালেকটিভ স্ট্রেংথ, কিন্তু তুই যখন 1 on 1 দেখছিস, একটা ইলেকট্রন তো 5টা ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে না, একটা ইলেকট্রন এট এ টাইম একটা ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে ব্যাপারটা কি সেই ফোটনটার সাফিশিয়েন্ট এনার্জি হতে হবে। এট এ টাইম কত কটা সেটা ব্যাপার নয়, ওই একটার ইন্ডিভিজুয়াল এনার্জি কত, বোঝ ব্যাপারটা, যে ওই এট এ টাইম যখন একটা ইলেকট্রন এসে একটা ফোটন এসে ওই ইলেকট্রনটা ধাক্কা মারছে, তাহলে সেটা যদি ওর ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন বের হবে। তাহলে ভেবে দেখ, একটা ক্লাস 5 এর বাচ্চাদের খুশি বললো তার ইমপ্যাক্ট বেশি হবে না একটা ক্লাস 12 এর বাচ্চাদের খুশি বললো তার ইমপ্যাক্ট বেশি হবে, ন্যাচারালি ক্লাস 12 এর। তাহলে এবার তাহলে বোঝ কি হচ্ছে, যখন ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছিস তখন কি হচ্ছে, জোরে খুশি খাচ্ছিস, কারণ ফোটন বেশি এনার্জি ক্যারি করে আনছে। সরি, তো যে ইলেকট্রন বেরোচ্ছে সেই ইলেকট্রনটা ওয়ার্ক ফাংশন ক্রস করার পর তাহলে অনেকটা এনার্জি নিয়ে বেরোচ্ছে, ঠিক তো? অনেকটা এনার্জি নিয়ে বেরিয়েছে, তাহলে সেই ইলেকট্রনকে থামাতে গেলে খুব স্বাভাবিক তোমার বেশি স্টপিং পটেনশিয়াল লাগবে। তাহলে দেখ এখানে আমি কি ধরেছিলাম যে এটা ν1 আর এটা ν2 আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, তাই তো? ν1 ν2, তার জন্য পেয়েছিলাম v01 আর v02, আর এখানে বলে দিয়েছিলাম ν1 টা ν2 থেকে বড়, ঠিকই আছে। তো ν1 বেশি এনার্জি নিয়ে এসে ধাক্কা মারছে, তো অটোমেটিক্যালি ইলেকট্রন যখন বেরোচ্ছে তখন বেশি এনার্জি নিয়ে বেরোচ্ছে, তো বেশি এনার্জি নিয়ে যদি বেরোয় তাহলে কি হচ্ছে, স্টপিং পটেনশিয়ালটা বেশি লাগছে, অবভিয়াস। আবার দেখ যেটা ν2 কম এনার্জি নিয়ে এসে ধাক্কা মারছে, তার জন্য কি লাগছে, স্টপিং পটেনশিয়ালটা কম লাগছে। তাহলে এই v01 v02 দুটো আলাদা হওয়ার কারণটা এক্সপ্লেন হয়ে গেল, ঠিক আছে? আর এখান থেকে দেখ জিনিসটা কি পাচ্ছি, যে এবার তুই বলিস তাহলে কারেন্টটা সেম কেন, খুব ঠান্ডা মাথায় বলছ, আমি কি বলছি, একই ইন্টেন্সিটি 20টা বাচ্চা কিলবিল করে এসেছিল, মানে 20টা ফোটন আসছে লোয়ার ফ্রিকোয়েন্সি, আর পাঁচটা ইলেকট্রন আসছে, 5টা ফোটন আসছে বেশি ফ্রিকোয়েন্সি, তো 20টা ফোটন এসে লাফিয়ে পড়লো, 20টা ইলেকট্রনকে বার করলো, এদের স্পিডটা কি কম, কারণ কম এনার্জি নিয়ে এসে ঘুষি বেরোচ্ছে, তাই না? আর এই 5টা ফোটন দুম করে এসে ধাক্কা মেরে 5টা ইলেকট্রনকে বার করেছে, এদের এনার্জি খুব বেশি। এবার তুই ভাব, এই যে কারেন্ট এটা কত, NQ/T না? এবার তুই ভাব যদি খুব এনার্জেটিক হয় তাহলে এট এ টাইম অনেক বেশি পরিমাণ ইলেকট্রন ক্রস করছে ক্রস সেকশনকে, একজনের কি হচ্ছে যে কম ফ্রিকোয়েন্সি নিয়ে মারছে, তার তো নাম্বার অফ ইলেকট্রনটা বেশি, কারণ সে তো অনেক কটা ফোটন এসে একসাথে পড়েছিল, তাহলে কি হচ্ছে, একজনের ক্ষেত্রে স্পিডটা বেশি বলে কারেন্টটা ম্যাচ হয়ে যাচ্ছে, আর একজনের ক্ষেত্রে কি হচ্ছে যে নাম্বারটাই বেশি, অনেক ইলেকট্রন পাস করছে, though they are crossing with low velocity but still number of electrons large বলে এর কারেন্টের ভ্যালু জান, এর কারেন্টের ভ্যালু জান। খুব অবভিয়াস ব্যাপার। ভাব তুই আমাকে বললি যে স্যার এই যে ফেরারি আর অটোর গল্প, অটো রাস্তায় কত বেশি আছে, অটো আসতে চললেও তুই পার ইউনিট টাইমে দেখবি এত এত অটো পাস করছে, তাই না? কিন্তু ফেরারি নাম্বার কম কিন্তু তার স্পিড অনেক, ইউনিট টাইমে দেখা গেল অত কটা ফেরারি পাস করছে, তো ইউনিট টাইমে কত কটা পাস করছে তার উপর বেস করেই তো কারেন্ট, তাহলে কারেন্ট দুজনকার কি আসছে, সেম আসছে, দেখ স্যাচুরেশন কারেন্টটা, কিন্তু স্টপিং পটেনশিয়াল আলাদা, কারণ একজনের স্পিড বেশি একজনের স্পিড কম। তাহলে খটকা নাম্বার কত ছিল এটা, 2 ক্লিয়ার। 1 এ দেয়া ইন্টেন্সিটি আলাদা দিচ্ছি, একই ফ্রিকোয়েন্সি। এবার ভাব ক্লাস 5 এর কি বলেছিলাম যে ক্লাস 5 এর 20টা স্টুডেন্ট নিয়ে এসে ওদের কোনো সুবিধা হলো না, এবার সব সেকশনকে ডেকেছে, ও মাসিয়া টাইপের মোটামুটি নেতা টাইপের, বুঝলি, লোকাল নেতা, ক্লাস 5 এর হাফ প্যান্ট নেতা। তো এবার সে সব সেকশনকে ডেকে এনেছে,
এবার আক্রমণ প্রতিঘাত বলে এরকম তোর উপরে ঝাঁপিয়ে পড়েছে। এবার তুই কিনারা করতে তো দুটো হাতে দুটো বাচ্চার চুলে মুঠি ধরে তুই অত টানছিস, এদিক থেকে 5টা ছেলে মিলে তোর চুলে মুঠি ধরে তোকে নামিয়ে ফেলেছে, তোকে মাটিতে ফেলে দিয়ে এবার তোর উপরে লাফালাফি করছে। এবার ভাই তুই যতই বড় হো, যতই স্ট্রেংথি হোস না কেন, অ্যাট এ টাইম এত কটা ইম্প্যাক্ট তুই নিতে পারবি না। বুঝতে পারছিস? এখানে কি হচ্ছে দেখ, কারেন্ট এটার জন্য বেশি, এটার জন্য কম, ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছি মানে কি, মোর নাম্বার অফ ফোটনস ejecting more number of electrons. More number of electrons means more current, and lesser number of electrons means lesser current. কিন্তু এবার তুই কাহিলে পড়ে রয়েছিস, তোর বাকি বন্ধুরা তোর সমস্যা তোকে নিয়ে গেছে, এইরকম হ্যাভক হারে মার খেয়েছিস বলে পিপল আর অ্যাকচুয়ালি স্পেকুলেটিং যে ভাই ইন্টারনাল ইনজুরি হয়েছে কিনা, সঙ্গে সঙ্গে তোর এমআরআই হয়েছে, হেমারেজ হয়েছে কিনা কোথাও দেখার জন্য। কিন্তু দেখছে না, সমস্ত ইনজুরি সুপারফিশিয়াল। কারণ বাচ্চা তো মেরেছে হয়তো একটা ঘুষি, কিন্তু ব্যাপারটা কি, সেটার তো স্ট্রেংথটা কম, তো দেখা যাচ্ছে শুধু এখানে একটু ব্রুজ তৈরি হয়েছে, ভিতরে কোনো ইনজুরি হয়নি, সুপারফিশিয়াল ড্যামেজ হয়েছে জাস্ট। তাহলে ব্যাপারটা বোঝ, ইন্টেন্সিটি বাড়াচ্ছি কমাচ্ছি, কিন্তু ফ্রিকোয়েন্সি যতক্ষণ ফিক্সড, ততক্ষণ ফোটন যেটা আসছে, একটা ইন্ডিভিজুয়াল ফোটন তো একই এনার্জি নিয়ে আসছে, সে এসে ধাক্কা মেরে যখন ইলেকট্রনকে বার করছে তখন একই এনার্জি নিয়ে বার করছে। তাহলে সেই এনার্জিকে, সেই ইলেকট্রনকে থামানোর জন্য তোর একই স্টপিং পটেনশিয়াল লাগার কথা। তাহলে লজিক্যালি বোঝা যাচ্ছে যে কেন স্টপিং পটেনশিয়ালটা সেম, তখন আমি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখছি। বুঝতে পারলি সবাই? ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বোঝ যে এখানে নাম্বার অফ ইলেকট্রনস পাল্টে যাচ্ছে বলে কারেন্টটা আলাদা আসছে। কারণ মোর ইন্টেন্সিটি মিন্স নো মোর photons are incidenting on the surface, ejecting more electrons. That's why the current is large, because current is NE by T. This N is getting large in this case and relatively low in this case. তাহলে যদি N বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিক কারেন্ট বাড়বে, আর যদি N কম হয় তাহলে কারেন্ট কমবে। কিন্তু ব্যাপারটা ভাব, প্রত্যেকটা ইলেকট্রন সেই তো একই স্পিডে মুভ করছে না, তাকে থামাবার জন্য একই নেগেটিভ পটেনশিয়াল লাগে, তাই স্টপিং পটেনশিয়ালটা সেম। তাহলে ফটকা নাম্বার 1 ক্লিয়ার। তাহলে 1 2 আর 4 ক্লিয়ার হলো, 3টা বাকি আছে। 3টা বুঝেনি? 3তে কি দেখতে পাচ্ছিলাম, এদিকে কি রাখছিলাম, ফ্রিকোয়েন্সি, আর এদিকে স্টপিং পটেনশিয়াল ভি টাকে রাখছিলাম, ভি নট। এরকম গ্রাফ পাচ্ছিলাম তো, প্যারালাল হবে এগুলো। এরকম গ্রাফ কেন পাচ্ছিলিস, কার জন্য পাচ্ছিলিস, সোডিয়াম, জিঙ্ক আর প্ল্যাটিনাম। এবার বোঝ, প্রত্যেকটা স্টপিং থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নাকি আলাদা, এর নিউ 0 এটা, এর নিউ 0 এটা, এর নিউ 0 এটা। কেন আলাদা আলাদা কেন? তার কারণ ওয়ার্ক ফাংশন আলাদা প্রত্যেকের। তাহলে ভেবে দেখ, তুই বলি না স্যার ওয়ার্ক ফাংশন আলাদা, আমি বুঝতে পারছি এনার্জি দিলে তবে ইলেকট্রন বের হবে। দিচ্ছি তো এনার্জি ভাই, 100 ওয়াটের এনার্জি দিচ্ছি, কিন্তু রেডেতে দিচ্ছি যখন তখন ইলেকট্রন বের হচ্ছে না, কিন্তু যখন ইওলেতে দিচ্ছি তখন বেরিয়ে আসছে। এটা কেন? কারণ ভাব, রেডেতে দিচ্ছিস যখন প্রত্যেকটা ফোটন বাচ্চা ফোটন একদম, হ্যাঁ বাচ্চা ফোটন, বাচ্চা এনার্জি এসে তোর উপর পড়ছে। এবার একটা ইলেকট্রন তো একটা ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ইলেকট্রন কি দেখছে, ভাই আমাকে ডাব্লিউ এতটা লাফাতে হবে, তো এই এনার্জি দিল যা, তাতে এইটুকুই লাফানো যাবে, ফেরত চলে গেল। এরকম অনেক কটা বারবার করে দিচ্ছে, এতটা উঠছিস নেমে আসছিস, এতটা উঠছিস নেমে আসছিস, এতটা উঠছিস নেমে আসছিস। এই এতবার তুমি অল্প অল্প করে এনার্জি না দিয়ে যদি একবার একটা সলিড এনার্জি দিত, টুক করে বেরিয়ে চলে যেতিস। তাহলে ও ওয়েট করছে ওই কালারটার জন্য, যখন একটা ফোটনের কতটা এনার্জি হবে, কারণ ফোটনের এনার্জি কার উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর। যত ফ্রিকোয়েন্সি বাড়ছে ফোটনের এনার্জি বাড়ছে, এট এ টাইম বেশি অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফারড হচ্ছে, এসে ধাক্কা মারছে, যে সঙ্গে সঙ্গে ওয়ার্ক ফাংশন ক্রস করে ইলেকট্রন বেরিয়ে আসছে, এন্ড ইউ আর গেটিং ফটোকারেন্ট। তাই প্রত্যেকটা মেটালে কি হয়, আমি বললাম প্রত্যেকটা ওয়ার্ক ফাংশন আলাদা হয়। তাই এখানে দেখ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিস গুলো আলাদা, কিন্তু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থাকাটা কেন জরুরি আশা করি বুঝতে পেরেছিস। তুই যত ইচ্ছা এনার্জি দে, তুই চাইলে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দিতে পারিস, তাতেও পাবি না, থার্মোআয়ন পাবি, থার্মোআয়নিক এমিশন পাবি, কিন্তু ফটো এমিশন হবে না। ফটো এমিশন হওয়ার ক্রাইটেরিয়া এটাই যে ইন্ডিভিজুয়াল যে ফোটনটা আসবে তার যেন ওয়ার্ক ফাংশনটাকে ক্রস করার মতন সাফিশিয়েন্ট এনার্জি থাকে। ওই জন্যই দেখ আমি এখানে কি করেছি, কি লিখেছি, W equals to h nu naught। এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে একাই ওয়ার্ক ফাংশনকে ক্রস করতে পারে। যদি আমি এটা পাই তাহলে আমি বেরোবো,
তুই ভাব আমি 5 লাখ টাকা দে না, তুই এসে আমাকে বলিস স্যার আমি 2 লাখ টাকা দিচ্ছি, তুমি দেখো কি অবস্থা করা যায়। আমি বলবো না রে থ্যাংক ইউ সো মাচ, কিন্তু কি করবো বল, 2 লাখ টাকা নিলেও বাকি টাকাটা আমাকে তো সেই আটকেই থাকবো আমি। যদি তুই আমাকে 5 লাখ টাকাই অফার করিস তখন আমি নেব, তুই আমাকে যদি 10 লাখ টাকা অফার করিস তখন আমি নেব, তার কারণ তাতে আমি বেরোতে পারবো। কিন্তু আমার দরকার 5 লাখ টাকা, তুই আমাকে হয়তো 1 লাখ টাকা অফার করছিস, নিয়ে লাভ কি? আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধর তুই ট্রেনে করে কোথাও যাবি, স্টেশনে দেখা হয়েছে তোর সাথে আমার, আমি বললাম কোথায় যাচ্ছি, তুই বলছিস কৃষ্ণনগর যাবো। এবার কিছুক্ষণ পর তুই দেখছি খুব মানে পারপ্লেক্সড ছোটাছুটি করছিস, আমি কি হলো কি হয়েছে? স্যার আমি মানি ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছি, এখন আমি কি করে যাবো বুঝতে পারছি না। এবার আমি তখন তোকে বললাম এ নে 10 টাকা নে রাখ, তুই তখন কি করবি? তুই জানিস যে কৃষ্ণনগর যে তোর অ্যাটলিস্ট 30-40 টাকা লাগবে, স্যার 10 টাকা দিচ্ছে, বাকিটা আমি কি করবো? তখন কি করবি? পোলাইটলি রিফিউজ করবি আমাকে, যে স্যার ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার এরকম করে করে কি হচ্ছে দেখ, একটু পরে তোর পাড়ার একটা কাকুর সাথে তোর দেখা হয়েছে, সেও পকেট থেকে 10 টাকা বার করে বললো এ নে এটা নিয়ে যা, তুই বলিস স্যার কিন্তু রিফিউজ করে দিলাম, স্যার 10 টাকা নিলে কাজে দিত, তুই তখন কাকুরটা নিতে লাভ নেই, সেই তো ব্যাপারটা একই, তুই কাউকেও কি বলে রিফিউজ করে দিবি। এরকম তোর আরো 3-4 জন লোকের সাথে দেখা হলো যারা তোর পরিচিত, কিন্তু কেউ সবাই একসাথে তোর সাথে দেখা হয়নি, কিন্তু সবাই 10 টাকা করে অফার করতে চেয়েছে, আর তুই ভাবছিস 10 টাকা নিয়ে কি হবে, তুই এইভাবে রিফিউজ করে যাচ্ছিস। তাহলে ভাব 5 জনের কাছ থেকে 10 টাকা নিলে কিন্তু 50 টাকা হয়ে যেত, চলে যেতে পারতিস, কিন্তু সবাই তো একসাথে এসে তোকে অফার করেনি, তাই তুই কি করছিস, একজনকে রিফিউজ করেছিস, তারপরের জন যখন এসে তাকে রিফিউজ করেছিস, এভাবে তুই রিফিউজই করে গেছিস। এবার দেখা গেল যে একটা আন্টির সাথে তো দেখা হয়েছে হয়তো স্টেশনে, যে শুনে সঙ্গে সঙ্গে কি করলো, ফট করে একটা 100 টাকার নোট বার করে তোকে দিয়ে দিল, বললো যে এনে যা, তুই কিন্তু নিয়ে নিবি, তুই আর একে রিফিউজ করবি না। বুঝতে পারছিস কেন? কারণ এর একটা ইন্ডিভিজুয়াল ইনস্টলমেন্টে তুই বেরিয়ে চলে যেতে পারবি, তুই কৃষ্ণনগর পৌঁছে যাবি। বুঝতে পারলে কেন বলছি? তো ইলেকট্রনে একই কাজ করে, হয়তো মাল্টিপল নাম্বার অফ ফোটনস আসছে, কিন্তু সবাই লোয়ার এনার্জি নিয়ে আসছে, ও দেখছে ওয়ার্ক ফাংশন ক্রস করতে পারবো না, তাই ও কি করছে, রিজেক্ট করে যাচ্ছে। কিন্তু যদি একটা ফোটন আসে which carrying equal or more energy than the work function, it will absorb it আর বেরিয়ে যাবে সমস্যার বাইরে। So that's why this threshold frequency is a very much needed thing and analyzed one. তাহলে এটা হলো আমাদের 3 নম্বর ফটকা, ক্লিয়ার? সবকটা ফটকা ক্লিয়ার? এবার শুধু এই গ্রাফটাকে প্লট করতে হবে আমাদের, চল করে এটাকে এই ফর্মটাকে ক্লিক কর, EV equals to h nu minus w, তাহলে V equals to h by e into nu minus w by e, ফর্মটা পেলি, ঠিক আছে? এদিকে ফ্রিকোয়েন্সিকে প্লট করছি, এদিকে পটেনশিয়ালকে প্লট করছি, তাহলে দেখ গ্রাফটা কিরকম আসবে। অসভ্যতা করিস না কেউ, এই দেখ, তাহলে এখান থেকে কি পাচ্ছিস, ভালোভাবে খেয়াল করে দেখ, এটা কত, মাইনাস অফ w বাই e, হ্যাঁ, আর এখানে একটা স্লোপ পাচ্ছিস না থিটা, এই tan থিটা কত, এই তো h বাই e। আরে চিনতে পারছিস না এটাকে, এই দেখ y equals to mx plus c, স্ট্রেট লাইন ইকুয়েশন, বুঝতে পারছিস? এটা কি c টা কি y ইন্টারসেপ্ট, তো ওটা নেগেটিভ পেয়েছি, এটা নিচে নেমে এসেছে, আর h বাই এটা কি m, ওটাই তো স্লোপ, দেখ এই স্লোপ পেয়ে যাচ্ছিস। তাহলে এটা হচ্ছে আইনস্টাইনস ফটোইলেকট্রিক সেট অফ ইকুয়েশন, আর এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক গ্রাফ। ভদ্রলোক এই এক্সপ্লেনেশনের জন্য 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিল। মানে এতবার এত কিছুর জন্য রিফিউজ করার পর, অবহেলা করার পর, এইবার পারেন, বাধ্য হয়ে দিতে হয়েছে। চলো, ফটোইলেকট্রিক